পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের দেশ নেপাল। এবার আমাদের নেপাল ট্যুর ছিল 7 দিনের। নেপাল ট্যুরের কয়েকটি পর্বের মধ্যে আজকের পর্বটি প্রথম। আশা করছি আজকের এই প্রথম পর্ব সহ নেপাল ট্যুরের সিরিজের সবগুলো ভিডিওই আপনাদের ভালো লাগবে। এই পর্বের টুকিটাকি ইনফরমেশনগুলো আশা করি আপনাদের কাজে আসবে। তো আর দেরি না করে চলেন ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, ডেস্টিনেশন নেপাল। বেশ কিছুদিন আগে আমরা পরিবার সহ নেপালে একটা ট্যুর দিয়েছিলাম। স্বল্প খরচে পরিবার সহ কীভাবে নেপালে ট্যুর দেওয়া যায় সেই সব ইনফরমেশনই আমি ভিডিওতে শেয়ার করব। পুরো 7-8 দিনের ট্যুর যদি আমি একটা ভিডিওতে কভার করতে চাই সেক্ষেত্রে ভিডিওটি এত বেশি লম্বা হবে যা সবার কাছে বিরক্তিকর লাগবে। সেজন্য আমি পুরো ট্রিপটি কয়েকটি পর্বে ভাগ করে শেয়ার করব। আমি আজকের ভিডিওতে এক এক করে আমাদের 4 জনের প্লেন ফেয়ার কত ছিল, নেপালে পৌঁছে আমরা কিভাবে অনারেবল ভিসা করলাম, কত টাকা দিয়ে সিম কিনেছি এবং আমরা বাংলাদেশ থেকেই যে ড্রাইভার এবং গাড়ি বুক করে গিয়েছিলাম সেটা কত খরচ পড়েছে, এগুলো সবগুলোই আমি এই ভিডিওতে এক এক করে শেয়ার করব। তাই সব কিছু জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি। আর যারা প্রথমবার পরিবার সহ অল্প খরচে নেপালে ট্যুর দিতে চাচ্ছেন আশা করি ইনফরমেশনগুলো তাদের অবশ্যই কাজে আসবে। বোর্ডিং পাস ক্লিয়ার করে আমরা এখন ইমিগ্রেশনে চলে এসেছি। তো ইমিগ্রেশন ক্লিয়ার করার পর আমাদের প্ল্যান হচ্ছে আমরা লাঞ্চ করব। যদিও আমাদের ফ্লাইট সকাল 10:30টায় ছিল, আমাদেরকে মেইলে জানানো হয় আমাদের ফ্লাইট 3:30টায়। এবার আমরা লাঞ্চ করব বলাকা লাউঞ্জে। যেহেতু আমার একটা মধুমতি ক্রেডিট কার্ড আছে সেজন্য আজকে আমরা বলাকা লাউঞ্জেই লাঞ্চ করতে যাচ্ছি। বলাকা লাউঞ্জটাও আমার বেশ পছন্দ হয়েছে, খুব সুন্দর করে সাজানো ছিল যেহেতু ক্রিসমাস টাইম চলছিল। তো ঢোকার শুরুতেই দেখলাম খুব সুন্দর একটা ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো। আমরা কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়ে তারপর আমরা খেতে গিয়েছি। তো এখানে ছিল ভাত, তারপর চিকেন বিরিয়ানি ছিল, বিফ কারি, পাস্তা, চাউমিন, ফ্রাইড রাইস, তারপরে ছিল স্যান্ডউইচ ছিল, পিনাট স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। তো আমি এখানে কিছু সালাদ, চিকেন গ্রেভি ও কিছু বিফ কারি নিয়েছি। রিহানকে খাইয়ে দিয়েছিলাম, তারপর ও ডেজার্টে কেক খাচ্ছিল। এরপর আমি কিছু ফ্রুট সালাদ ও একটা পেস্ট্রি নিয়ে খেয়েছি। খাবারের মান এবং টেস্ট সবই খুব ভালো ছিল। আমাদের প্লেন 3:30টায় ফ্লাই করার কথা হলেও এখন 7:45 বাজে। এখনও আমরা ওয়েটিংয়েই আছি এবং প্লেনের যাবতীয় প্রয়োজনীয় কাজসমূহ চলতেছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফুড, ফুয়েল সব কিছু লোড আনলোড হচ্ছে। তো এইগুলো করতে করতেই 8টার উপরে বেজে যায় এবং প্লেন ফ্লাই করে 8:30 থেকে 9:45টার দিকে। এত লম্বা সময় ধরে আমরা অপেক্ষা করতে করতে অনেকটা ফ্রাস্ট্রেটেডই হয়ে গিয়েছিলাম। তো শেষ পর্যন্ত যাই হোক আমাদের কল আসলো প্লেনে ওঠার জন্য। এবার বলি আমাদের প্লেন ফেয়ার কত ছিল। বাংলাদেশ বিমানে ঢাকা টু কাঠমান্ডু 3 জন অ্যাডাল্ট রিটার্ন টিকিটের খরচ পড়েছিল 30,000 টাকা করে ও সাথে একজন চাইল্ডের টিকিট সহ আমাদের টোটাল পড়েছিল 1,10,000 টাকার মতো। বোর্ডিং পাসের সময় আমরা সামনে এবং পেছনে দুটো করে সিটের রিকোয়েস্ট করেছিলাম। যেহেতু আমাদের সাথে দুটো বাচ্চা আছে তারা উইন্ডো সিটে বসার জন্যই শখ করে, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেভাবে সিট পাইনি। আমরা পেয়েছিলাম একই সিরিয়ালে 3টা সিট এবং পেছনে একটি। তো পেছনে একটাতে বসেছিল রাশেদ এবং সিরিয়ালে 3টাতে উইন্ডো সিটে বসেছিল রিহান, মাঝখানে রাহিন এবং একদম প্রথমে আমি। কিন্তু সবচেয়ে আপসেটিং ব্যাপার ছিল সেটা হচ্ছে সিটের স্পেস। এতই চাপা ছিল যে ঠিকমতো পাগুলো মেলে বসা যাচ্ছিল না। ইভেন তো সিটের ভেতরে ঢোকার সময়ও খুব স্ট্রাগল করেই ঢুকতে হয়েছে। তো যাই হোক ব্যাগটা গুছিয়ে রাখার পর বসার পর রাহিন, রিহান খুবই কমপ্লেন করতেছিল সিট নিয়ে, স্পেস নিয়ে। আকাশ থেকে নিচের শহরের লাইটগুলোকে স্টারের মতন লাগছিল। রাতের ফ্লাইট হওয়াতে শহরের এই সুন্দর দৃশ্যটা চোখে পড়লো। তো কিছুক্ষণ পর আমাদেরকে খাবার দিয়ে গেল। তো খাবারে ছিল ম্যাঙ্গো বার,
এটা যে কি ছিল আমরা কেউই আবিষ্কার করতে পারি নাই। যাই হোক, এটা কোনো একটা মিষ্টি জাতীয় খাবার ছিল, আমরা চেখে চোখে দেখলাম, ওই একটাই আমরা ভেঙেছিলাম, খাওয়া যায়নি। আসলে খাবারের মান কি বলবো, দুঃখজনক হলেও সত্যি যে খাবারের মান খুবই খারাপ ছিল। বার্গার ছিল, বার্গারটা এত ঠান্ডা ছিল, পেটিটা এত হার্ড ছিল। রিহান সেটাতে সস দিয়ে ইসমাইল একে একটু খাওয়ার চেষ্টা করেছিল, 1-2 কামড় দিয়ে সে আর খায় নাই। তো আমার মনে হয় আসলে খাবারের মান আর একটু ভালো করা উচিত বাংলাদেশ বিমানের। আমার পার্সোনালি মনে হয় যা প্লেন ফেয়ার, তাতে জনপ্রতি খাবারের মানটা আর একটু ভালো অবশ্যই করা যেতে পারে, এটা আসলে ওদের ভেবে দেখা উচিত। অ্যানাউন্স হয়ে গেছে, আমরা আর হয়তো 1 মিনিটের মধ্যেই ল্যান্ড করব। আমরা ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেছি। টোটাল টাইম ছিল 1 ঘন্টা 35 থেকে 40 মিনিটের মতন। যদিও শীতকাল ছিল, তারপরও ঢাকাতে সেই রকম শীত ছিল না, তো আমরা অ্যাজ ইউজুয়াল নর্মাল ড্রেস পরেই এসেছিলাম। কিন্তু প্লেন থেকে নেমেই তো প্রচণ্ড একটা শীতের ধাক্কা আমরা খেলাম, প্রচণ্ড শীত ছিল সেখানে। তড়িঘড়ি করে আমরা ব্যাকপ্যাকে যে শীতের কাপড়গুলো ঢুকে রেখেছিলাম সেগুলো বের করে তাড়াতাড়ি করে পরে নিয়েছি। একটা বাস এসে আমাদেরকে রানওয়ে থেকে এয়ারপোর্ট অবধি নিয়ে আসে। এয়ারপোর্টে ঢুকতে না ঢুকতেই রাশেদ দৌড়াদৌড়ি শুরু করে, খুব তাড়া দিচ্ছিল যে অনেক বড় লাইন হয়ে যাবে। সত্যিই অনেক বড় লাইন ছিল। তো সেখানে আর ক্যামেরা অন করার রেস্ট্রিকশন ছিল, তো আর ক্যামেরা সেখানে অন করা হয়নি। আমরা 15 দিনের অন অ্যারাইভাল ভিসা নিয়েছিলাম এবং বাংলাদেশ থেকে আমাদের অনলাইনে ETA করা ছিল। আমার কাছে এয়ারপোর্টটা খুব ছোট মনে হয়েছে। যাই হোক, আমাদের ওখানকার সব ফর্মালিটি শেষ করার পরে আমরা এখানে ব্যাগ কালেকশনের জন্য চলে এসেছি। তো এখানে আবার চেকিং হবে, তো চেকিংয়ের পর আমরা এখানে ব্যাগ কালেক্ট করতে এসেছি। এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমাদের ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না। তো অবশেষে আমাদের ব্যাগ আমরা খুঁজে পাই। তো রাশেদ ব্যাগটা নিয়েই দেখে ব্যাগের চেইন খোলা। যাই হোক, এই চেইনে তেমন কিছু ছিল না, কোনো কিছু মিসিং নেই। তো ওখান থেকে আমরা ব্যাগ নিয়ে এখানে চলে এসেছি মানি উইথড্র করতে। আমরা বাংলা টাকায় 80,000 টাকা, সেটা হয়তো নেপালি রুপিতে 1 লাখ রুপি পড়েছিল। তো আমরা এখান থেকে ক্যাশ আউট করে এরপরে আমরা চলে যাই সিম নেয়ার জন্য। আমরা এয়ারপোর্ট থেকেই সিম নিয়েছিলাম, আমাদের জন্য একটা সিমই যথেষ্ট। এনসেল সেন্টার থেকে আমরা এনসেলের একটা সিম নিয়েছিলাম। 400 রুপি দিয়ে আমরা এনসেলের সিম কিনেছিলাম, তাতে ছিল 10 জিবি ইন্টারনেট ও 50 মিনিট টক টাইম, যা দিয়ে আমাদের এই 7 দিনের পুরো ট্যুর কাভার হয়ে গিয়েছিল এবং তাতে আরও টক টাইম এবং ইন্টারনেট অবশিষ্টও ছিল। এবং আমি খেয়াল করে দেখলাম এটা নেটওয়ার্কও সব জায়গায় খুব ভালো পরিমাণেই ছিল। আমরা বাংলাদেশ থেকে একটা গাড়ি বুক করে রেখেছিলাম, সেখানে ড্রাইভার সাহেব এসে অলরেডি 3 ঘন্টা ধরে এয়ারপোর্টে অপেক্ষা করছে আমাদের জন্য। সেটা আমার কাছে খুবই গিল্টি লেগেছে, কারণ আমাদের ফ্লাইট ডিলে ছিল। তো উনি আগে থেকেই গাড়ি নিয়ে এয়ারপোর্টে এসে আমাদের জন্য অপেক্ষা করছে। উনি বলেছিল ওনার পরনে একটি নীল জ্যাকেট ছিল, সেই নীল জ্যাকেট সহ উনি ছবি দিয়েছিল আমাদেরকে মেসেঞ্জারে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে বিষয়টা, যে কীভাবে ওনাকে আমরা চিনব। সত্যি ওনার ওই ছবির কারণে, ওনার ওই নীল জ্যাকেটের কারণে আমরা ওনাকে ইজিলি খুঁজে পেয়েছিলাম। ড্রাইভার দাদার বিহেভিয়ার এবং ওনার সার্ভিস খুবই ভালো ছিল। ওনাকে আমরা বুক করেছিলাম এয়ারপোর্ট টু পোখারা সারাদিনের সিটি ট্যুর এবং পোখারা টু সারাংকোট আমাদেরকে ড্রপ করে দেয়া পর্যন্ত ওনার খরচ ছিল 20,000 রুপি। ওনাকে আমরা বাংলাদেশ থেকেই বুক করে নিয়েছিলাম একটা এজেন্সির মাধ্যমে। এখানে আমরা গাড়িতে ব্যাগ ট্যাগ সব উঠিয়ে আমরা পোখারার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এয়ারপোর্ট থেকে কাঠমান্ডু সিটি পর্যন্ত রাস্তার অবস্থা ভালোই ছিল। এরপরে রাস্তার অবস্থা এত খারাপ ছিল, মাঝে মাঝে মনে হচ্ছিল যে আদৌ এখানে কোনো দিন রাস্তা ছিল কি না। তো খুবই খারাপ রাস্তা ছিল, ধুলো বালি সামনে দেখা যাচ্ছিল না, প্রচণ্ড কুয়াশা ছিল, মানে জার্নিটা খুব ভয়ানকই ছিল। তো সেই সময় আর ওই রাস্তাগুলো শ্যুট করা সম্ভব হয়নি, না হলে বোঝানো যেত যে আসলে রাস্তা কত খারাপ ছিল। যতই পোখারার দিকে যাচ্ছিলাম টেম্পারেচার ডাউন হচ্ছিল আর শীতের পরিমাণ বাড়তেছিল।
একটা একটা করে শীতের কাপড় বের করে পরতে পরতে আমরা মোটামুটি অনেকগুলো শীতের কাপড়ই পরতে হয়েছিল। এদিকে ঠান্ডার কারণে একটু পরপরই গ্লাস ঘোলা হয়ে যাচ্ছিল, সামনে দেখা যাচ্ছিল না, সাথে আছে ধুলোবালি, রাস্তা ভাঙা। সারা রাত খুব ভয়ে ভয়ে জার্নিটা শেষ হয়। বাজে রাস্তার কারণে আমরা গাড়িতে একটুও ঘুমাইতে পারি নাই। ঠিক ভোর 4টার সময় আমরা অবশেষে হোটেলে পৌঁছাতে পারি। দীর্ঘ একটা অস্বস্তিকর জার্নির পরে আমরা যখন হোটেলের দেখা পেলাম, আমার কাছে সত্যি খুব খুশি লাগতেছিল। তো এই হোটেলের নাম হচ্ছে গুড ওয়ান নাইট রেন্ট পড়েছিল 2000 রুপি। আমরা জানতাম যে আমরা ভোরবেলা এসে পৌঁছাবো এবং আমরা সকাল 9টা-10টার মধ্যেই বের হয়ে যাব, তাই আমরা এখানে খুব একটা খরচ করিনি। জাস্ট কয়েক ঘন্টা ঘুমানোর জন্যই এই হোটেলটি নেয়া। তারপরও হোটেলটা খারাপ ছিল না, সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। হোটেলের মান ভালোই ছিল। আমরা এসে রিসেপশনে ফোন দেওয়ার পরেই একটা ছেলে এসে আমাদেরকে রুম পর্যন্ত নিয়ে যায়। ছেলেটির ব্যবহার খুবই ভালো ছিল, উনি এই ভোরবেলাও বিরক্ত হয়নি। তো এই ছিল আজকের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে থাকবে পোখরায় ঘোরাঘুরি এবং সারাংকোটে পৌঁছানো পর্যন্ত। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।